ওয়াসিম ভাই, চাল ডাল তো 2013 সালে প্রতিষ্ঠিত হলো, জি রকমারি 2012-13, মানে আমরা জি প্রায় কাছাকাছি জি সময়ে জি এই ই-কমার্স জার্নির মধ্যে ঢুকে গিয়েছি। তো চাল ডালের গল্পের আগে আগে আপনার একটু পার্সোনাল গল্পটা আমরা জানতে চাই। আমরা যেটা জানি আপনি সিলিকন ভ্যালিতে আপনার একটা ক্যারিয়ার ছিল, জি আপনার পড়ালেখাও দেশের বাইরে, জি খুব স্টেবল একটা জায়গা থেকে। জি ওই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন এবং ওখান থেকে চাল ডাল শুরু কেন আপনি এখানে আসলেন এবং এই স্টার্টআপটা দিলেন? আচ্ছা, তো আমি আসলে পড়াশোনা করেছি হলো গিয়ে ধরেন ফাইন্যান্সে। হ্যাঁ, হুম, সো ফাইন্যান্সে আমি পড়াশোনা করেছি ওয়াটন স্কুলে। সো ওয়াটন স্কুল হলো গিয়ে তখন এট লিস্ট ওয়ার্ল্ডের টপ স্কুল ছিল, বিজনেস স্কুল। সো ওখানে ফাইন্যান্স, এন্টারপ্রেনিউরশিপ, স্ট্যাটিস্টিক্স। সো আমার ক্লাসমেটে যারা ছিল সবাই হয়েছে হয়তোবা ব্যাংকার, হুম, না হলো গিয়ে কনসাল্টিং। সো হুম, কনসাল্টিং খুবই একটা অ্যাট্রাকটিভ জিনিস যে ঘোরাফেরা যায়। আর ব্যাংকারও খুবই হাই পেইং জিনিস। হুম, সো আমি যখন গ্র্যাজুয়েট করি, এট দ্যাট পয়েন্ট আমার ইচ্ছা ছিল যে আমি কোনো একটা মিডল ইস্টে আ সভরেন ওয়েলথ ফান্ড, হ্যাঁ? মিডল ইস্টের যে আরব আমিরাতের ফান্ড হ্যাঁ, আছে। হ্যাঁ। সো এরকম ফান্ডে, শেখদের বড়, বড় এই ফান্ড। শেখদের বড়, বড় ফান্ডে আমি গিয়ে চাকরি নিবো হুম, অ্যাজ অ্যান ইনভেস্টর। হুম, হুম, হ্যাঁ? যে আমি খুব ইনভেস্টমেন্ট বুঝি। হুম, এখানে গিয়ে করবো আর যখন দরকার হবে তখন বাংলাদেশে আসবো। সো ভাগ্যক্রমে যেটা হলো যে 2008 এ তখন হুম, আসলে আমি স্টার্টআপ টেকনোলজি সম্বন্ধে আমার হুম, খুবই কম ক্ষুদ্র জ্ঞান। হ্যাঁ? জাস্ট iPhone-টা লঞ্চ হয়েছে। হ্যাঁ? তখন Nintendo একটা Wii নামে একটা জিনিস ছিল। ওইটা বার হয়েছে। আমি ওই জিনিসই জানতাম। I did not understand যে স্টিভ জবস কে কিংবা কি হুম, করছে কিংবা বিল গেটস এর হুম, 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 ইয়ে কি, এগুলো কিছুই আমি বুঝি নাই। সো 2008 এ যখন গ্র্যাজুয়েট করতেছি তখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর কারণে বেসিক্যালি আপনার এই মিডল ইস্টের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমার বলল যে আপাতত স্থগিত। হ্যাঁ? আমি আচ্ছা দেখি যে স্টার্টআপ নিয়ে অনেক শুনি। হ্যাঁ? এখন নিউ ইয়র্কে একটা চাকরি আছে। নিউ ইয়র্কের চাকরিটা মোটামুটি ভালোই চাকরি। কিন্তু আমার মনের মতন চাকরি না। আমি একটা স্টার্টআপের সাথে আরকি লিঙ্ক ছিলাম। তাদের জন্য কিছু আর্টিকেল-টার্টিকেল লিখতাম। হ্যাঁ? তো তাদেরকে হুম, ইমেইল করে বললাম যে, "আমি কি সান ফ্রান্সিসকোতে আসতে পারি? আমি তোমাদের সাথে কয়েকদিন কাজ করতেছি।" আমার প্ল্যান ছিল যে আমি ৬ মাস স্টার্টআপে কাজ করব। তারপরে আমি সভরেন ওয়েলথ ফান্ডে আবার এপ্লাই করব। সো ওই করতে গিয়ে I went into this startup called WikiInvest. সো WikiInvest এর আইডিয়া খুব সিম্পল। উইকিপিডিয়াতে যেরকম সব ইনফরমেশন পাওয়া যাবে, WikiInvest এ ইনভেস্টমেন্ট ব্যাপারে রিলেটেড। সব আচ্ছা। ইনফরমেশন পাওয়া যাবে এবং ওটাতে I joined as an editor. তো ওটা গিয়ে দেখি যে ১ম দিন আমার যে ট্রেনিং কিংবা আমার যে ফ্রেন্ডদের ট্রেনিং ধরেন আপনার মানে প্রপার স্যুট-টুট এগুলো পরে ইন্টারভিউ মানে ভেরি পলিশড হুম, ট্রেনিং, হ্যাঁ? আ আমি ফার্স্ট দিন যেদিন আমি চাকরিতে যাই, আমি অফিসে গেছি। আমাদের এরকমই একটা অফিস। গিয়ে দেখলাম যে কোম্পানির সিইও বসে আছে। হ্যাঁ? বসে আসার পরে বললাম যে, "হ্যাঁ, আমি আসছি।" বলল, "আচ্ছা তুমি আসছো?" তো আমি বললাম, "কই বসবো?" হ্যাঁ? ওর নট কই বসবো। আমি বললাম যে, "আচ্ছা হোয়াট ইস মাই নেক্সট স্টেপ?" তো সে পাশে থেকে একটা ড্রিল মেশিন তুললো। ড্রিল মেশিন তুলে আমার হাতে বলল, "আচ্ছা নিচে কয়েকটা টেবিল আছে। তুমি টেবিলটা বানায় যেখানে ইচ্ছা বসে যাও।" আচ্ছা। সো দ্যাট ওয়াজ আ কালচার শক ফর মি। হ্যাঁ? হুম, যে আচ্ছা হুম, স্টার্টআপ কি আর আমি কি কোন ওয়ার্ল্ড এর থেকে আসছি। হ্যাঁ? মানে আমার আমার জিনিস হলো গিয়ে যে আমি ধরেন ইন্টারভিউ দিতে গেলেও, হ্যাঁ? হুম। তারা ধরেন একটা যে হোটেলে রাখতো, সেই হোটেলও ইস ডিফারেন্ট ক্লাস। আর এখানে এসে আবার নিজের টেবিল নিজের নিজে টেবিল বানানো। বানানো লাগছে। সো কিছুদিন পরে যেটা বুঝলাম যে এই স্টার্টআপ আসলে ফাইন্যান্সের স্টার্টআপ। কিন্তু ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডে এই স্টার্টআপে কেউ নাই। হ্যাঁ? অ্যান্ড ইট ওয়াজ obvious to me within 2 উইকস যে হুম, স্টার্টআপে ইঞ্জিনিয়ার আছে, ভালো ইউনিভার্সিটি থেকে পাস করছে। অ্যামাজনে কাজ করেছে। বাট সবাই খুবই লেড ব্যাক। হুম, তো ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার, তো এই প্রোডাক্টের যত ভিশন তখন আমার কাছে আসা শুরু করল যে, "আচ্ছা আমরা এটা বানাবো, এটা কিভাবে বানানো যায়? তুমি এনালাইসিস করো।" সো উইদিন 6 to 7 মান্থস আমি হলাম গিয়ে প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট লিড এর মধ্যে চলে গেছি। যে এইরকম নেক্সট হুম, প্রোডাক্ট এটা হবে, নেক্সট এটা হবে। অ্যান্ড তখন ৬-৭ মাস হয়ে গেছে। ৬-৭ মাস পরে আমার আমেরিকান ভিসাও শেষ। কারণ আমি তো অ্যাকচুয়ালি প্ল্যান করি যে H-1B থাকবো। তখন আমার দেশে কাছে থাকার ইচ্ছা। তো যেটা হলো যে তখন তারা একটা সিঙ্গাপুরে একটা মানে সিঙ্গাপুর গভর্নমেন্ট তাকে একটা গ্র্যান্ট দিবে। হ্যাঁ? যে আমরা সিঙ্গাপুরে একটা অফিস করব। সো আমি তখন তাদেরকে বলি যে, "আচ্ছা তোমরা যখন সিঙ্গাপুরে অফিস করতেছো, I will go work at Singapore." তো সিঙ্গাপুরে আমি মুভ করে গেলাম ইন জানুয়ারি অফ 2009, হ্যাঁ? এবং সিঙ্গাপুরে এসে এটা ৩ জন ৪ জনের অফিস। ৩ জন এবং ওটা বড় অফিসটা সান ফ্রান্সিসকোতে, সিঙ্গাপুরে ছোট অফিস। সো আমার লাইফে যেটা ইন্টারেস্টিং সেটা হলো গিয়ে যে বাই দ্যাট টাইম আমার লাইফের আমি যেই প্রোডাক্ট ডিজাইন করতাম হুম, সেটা ধরেন আমি দিনের মধ্যে ২ ঘন্টা কি ৩ ঘন্টা সময় দিলে আমার সারাদিনের কাজ শেষ হয়ে যেত। এবং আমার বসও খুব ভালো ছিল। তোমার কাজ শেষ হয়ে গেলে শেষ। তোমার আর কিছু করা লাগবে না। সো আমার প্রোডাক্টিভিটি ভালো, ইঞ্জিনিয়ারদের কোয়েশ্চেন হলে তখন আসলে এই WhatsApp-টোয়াটসঅ্যাপ তো অত ইয়ে ছিল না। কি জানি ছিল মানে হুম, ইমেইলে রিপ্লাই দিতাম, শেষ। সো বাই 2000 এন্ড অফ 2009 আমি মোটামুটি আমেরিকান সেলারি ড্র করতেছিলাম। থাকতাম হলো গিয়ে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে ট্যাক্স দিতাম। সিঙ্গাপুরের ট্যাক্স ইস ওয়ান অফ দ্যা লোয়েস্ট ইন দ্যা ওয়ার্ল্ড। আর থাকতাম হলো গিয়ে বাংলাদেশে। আচ্ছা, বড়লোকি অবস্থা।
খুবই বড়লোকি অবস্থা। হ্যাঁ, মানে মানে খুবই বড়লোকি অবস্থা। ডলারের টাকা কামায়, ডলারের টাকা ট্যাক্সও দেওয়া লাগে না। হ্যাঁ, জি। এবং মানে ওই রিমোট ওয়ার্ক এখন তো অনেকেই বাংলাদেশে হয়তোবা রিমোট ওয়ার্ক করে। সো রিমোট ওয়ার্ক আমি রাতের বেলায় বাসার মধ্যে ধরেন রাতের ১২টা থেকে ৩টা-৪টা পর্যন্ত অফিস করতাম। ওইটাই হলো গিয়ে সকালে সারাদিন ফ্রি। হ্যাঁ? সো ওরকমভাবে গেল আরকি কয়েক বছর। হ্যাঁ? সো এট ওয়ান পয়েন্ট আমি তখন আম যখন তখন স্টিভ জবস এর একটা বই বের হইছে। সো স্টিভ জবস এর বইটা পড়লাম। সো আমার একটা পর্যায়ে এসে গেছে যে আমি ক্রিয়েটিভলি কি অ্যাচিভ করতেছি। হ্যাঁ? ইটস নট যে আমি কি মানে এক্সপেরিয়েন্স করলাম। হ্যাঁ? যেখানে ইচ্ছা হলো হংকং চলে গেলাম। ইচ্ছা হইলো মানে যেকোনো জায়গায় যেতে পারতেছি যে গুপি গ্যাং বাঘাবাইন টাইপের অবস্থা। হ্যাঁ? তো এট দ্যাট পয়েন্ট আই ওয়াজ লাইক না মনের মধ্যে একটা কিরকম জানি একটা মানে আম টান যে কি করতেছি? হোয়াট এম আই ডুইং উইথ ইট? মানে হোয়াট ইস দ্য লং টার্ম ইয়ে? সো আমি আমার বসের সাথে কথা বললাম। আমার বস মানে খুবই আ নাইস একজন। তো আমি বললাম যে, "এই হলো গিয়ে অবস্থা। আমার আসলে আমি ১ বছরের মধ্যে আমি ছেড়ে দিব। হ্যাঁ? আমি বাংলাদেশে বিয়ে-টিয়ে করতেছি। বাংলাদেশে কিছু এক হলে করব।" এটা আমি তাকে জানায় রাখছি। তারপরে শুরু হলো যে কি আইডিয়া নিয়ে কাজ করা যায়। সো ইনিশিয়ালি আমার সাথে জিয়া আমার co-founder যে, সো জিয়ার সাথে ডিসকাশন করছিলাম। জিয়া বলল জিয়া যে ভাই কি তখনও আপনার সাথে জব করতেন না কিভাবে ওনার সাথে পরিচয়? জিয়া এবং আমি হলাম গিয়ে ক্লাস আম ফা ফা 4 না 5 থেকে একসাথে। 4 থেকে আচ্ছা। একসাথে। হ্যাঁ? সো জিয়া আমার ছোটবেলার ফ্রেন্ড। সো জিয়া একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালাতো এট দ্যাট পয়েন্ট। হ্যাঁ? সো আমি তখন জিয়ার মাঝে একটা ব্রেক নিয়েছিল। হ্যাঁ? ফর আ পার্সোনাল রিজন। তারপর সে যখন ব্যাক করেছে আমি বললাম, "ম্যান তুমি গার্মেন্টস ফ্যাক্টরি আরেকজনের জন্য ইয়ে করো। চলো আমরা দুজন মিলে একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেই। তুমি গার্মেন্টস-টার্মেন্টস বানাবা, আমি গার্মেন্টস-টার্মেন্টস বিক্রি করব।" হ্যাঁ? এই হলো এটা হলো অরিজিনাল আ স্টার্টিং অফ দ্য বিজনেস। হ্যাঁ? আর আমার এদিকে ফ্রেন্ড আমি দেখলাম হিসাব-টিসাব করে দেখলাম যে আচ্ছা এখানে হয়তোবা আমাদের $১,০০,০০০ মতন ইনভেস্টমেন্ট লাগবে। সো আচ্ছা আমার তো এত সেভিংস আছে বাট আমি পড়েও দিতে চাই না। সো আমার তেজাস নামে এক ফ্রেন্ড ছিল। সেও হলো গিয়ে ইঞ্জিনিয়ারিং করে কোন টাকা-পয়সা সব জমতেছে আমার মতন লাইফস্টাইল। হ্যাঁ, টাকা-পয়সা জমতেছে কিছুতে খরচ করে না। তো তাকে বললাম যে আচ্ছা তোমার কাছ থেকে সে ৩০ সে কোন ন্যাশনালিটি? সে সে অরিজিনালি ইন্ডিয়ান। ইন্ডিয়ান, হ্যাঁ, আচ্ছা। কিন্তু হুম, তার একটা ইয়ে আছে। সে অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় বড় হয় নাই। হুম, সে ক্লাস 8 এ সিঙ্গাপুর এয়ারলাইন্স এর একটা স্কলারশিপ পায়। সো ক্লাস 8 এর থেকে সে সিঙ্গাপুরে আচ্ছা। আ মানে ইয়ে করে তার বা এবং তার সাথে পরিচয় হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ওই কোম্পানির সিঙ্গাপুরে যখন মুভ করি তখন তখন, তেজাস আচ্ছা। আ ও ও ও ওই অফিসে জয়েন করছিল। সো তেজাসকে বললাম, "আচ্ছা তো আমি $৩০,০০০ ইনভেস্ট করব, তুমি করো। তারপরে আমরা একটা ফ্যাক্টরি দিব।" এই হলো গিয়ে আই থিংক ফেব্রুয়ারি অফ 2020 সরি 2013 এর কথা। হ্যাঁ? আচ্ছা। যে আমরা ফেব্রুয়ারিতে হচ্ছে গার্মেন্টস এর প্ল্যান। গার্মেন্টস এর প্ল্যান। হুম, হুম, সো আপনার রানা প্লাজাটা কবে হলো I don't know বাট হুম, যেদিনকে রানা প্লাজা হয়, রানা প্লাজা হওয়ার ১ সপ্তাহ আগে আমরা একটা লোকেশন সিলেক্ট করেছি। লোকেশন সিলেক্ট করার পরে দেখি যে ওই যে ইলেকট্রিসিটি লাইন হলো গিয়ে আগের যে টেনেন্ট ছিল তার নামে। সো আমরা ওনারকে বলছি যে, "ভাই ইলেকট্রিসিটি যদি হয় আপনার নামে আনেন নাহলে আমাদের নামে আনেন। তারপরে আমরা সাইন করব।" সো আমাদের ডিড-টিড রেডি, সব রেডি। অ্যান্ড দেন রানা প্লাজা হ্যাপেন্ড। তখন রানা প্লাজা হওয়ার পরে তো আমার যেটা ন্যাচারাল ইনস্টিংক্ট ছিল গিয়ে যে আচ্ছা বাংলাদেশে কমপ্লায়েন্স অনেক বেড়ে যাবে। আসলে এই ৳১-২ কোটি দিয়ে ফ্যাক্টরি-ট্যাক্টরি করা যাবে না। গার্মেন্টস এর প্ল্যান বাদ। তো তখন জিয়া বলল, "আমি তাহলে কি করব?" হ্যাঁ? আমি বললাম, "তুমি আইডিয়া খুঁজো। হ্যাঁ, তুমি আইডিয়া খুঁজো। তোমার আমাদের যে গার্মেন্টস এর ক্যাপিটাল ছিল ওখান থেকে কিছু ইয়ে করো।" তো জিয়াও ওখান থেকে আইডিয়া-টাইডিয়া খুঁজতেছে। সো একদিন হঠাৎ করে জিয়া আমাকে বলে যে, "এই ম্যান এই ই-কমার্স জিনিসটা কি?" আমি পাশে রেস্টুরেন্টে বসেছিলাম, পাশের টেবিলে শুনতেছি তারা পারফিউম বিক্রি করতেছে অনলাইনে, গিয়ে দরজায় নাকি টাকা নিয়ে আসে। আমি বললাম, "আচ্ছা হ্যাঁ, ই-কমার্স তো একটা ভালো আইডিয়া।" আর আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইনভেস্টিং এ। হ্যাঁ? হুম, সো হুম, আমি ওয়ার্লড এ ধরেন আলিবাবার স্টোরি কি, অ্যামাজনের স্টোরি কি বা বাই দ্যাট টাইম প্লাস স্টার্টআপ এ কাজ করছি। সো আমার হুম, বাংলাদেশেও তো ই-কমার্স আসলে সম্ভব। হুম, হ্যাঁ? হুম। সো দ্যাট ইস দ্য বিগিনিং অফ চালডাল। সো চালডালের নাম কোথা থেকে আসলো? আসলে নামটা আগে আসছে নাকি বিজনেস স্ট্র্যাটেজি আগে আসছে? I don't know. I think বিজনেস স্ট্র্যাটেজিটা আগে আসছে। বাট নামটা আসছে আসলে জিয়া একদিন এক রিক্সায় করে কোথাও জানি যাচ্ছিল। হ্যাঁ? রিক্শাওয়ালা বলতেছে, "চাল-ডালের দাম অনেক বেড়ে গেছে।" হ্যাঁ? তো ঐটার থেকে জিয়ার মাথার থেকে নামটা এসেছে। মানে নাম কি? চাল-ডাল। আমি এদিকে তেজাসকে বললাম, "এই চাল-ডাল তাড়াতাড়ি রেজিস্টার করো।" সো আই থিংক এপ্রিল অফ 13। 2013 এ হুম, আমরা আমাদের ওয়েবসাইটটাকে রেজিস্টার করি। হুম। রেজিস্টার করার পরে আমি মোটামুটি আচ্ছা দেখি এখন এটাকে কতদূর নেওয়া যায়। সো আমি মে মাসে আমি ঢাকায় চলে এসেছি। আমি বলেছি আমি ৬ মাস আসবো না। ঢাকা থেকে তো আমি কাজ করতে পারি। আমার তো কোনো অসুবিধা নেই। সো এসে আমরা ছবি তোলা শুরু করলাম। একটা ওয়েবসাইট করি। বাট আপনারা যে টার্গেট নিলেন যে চাল-ডাল তো নামটা আসলো ওখান থেকে। হ্যাঁ, বাট এই যে গ্রোসারি দিয়ে যে আপনারা শুরু করলেন, হ্যাঁ। সেটা কি থটফুল ডিসিশন ছিল না? ইটস আ ভেরি থটফুল ডিসিশন। হুম, হুম, হ্যাঁ, এই থটফুল ডিসিশনটা কি? কারণ আমরা ই-কমার্স যদি করতে চাই, ই-কমার্স এর মধ্যে আমরা দেখলাম যে ইন্ডিয়াতে বাই দ্যাট টাইম Snapdeal and Flipkart হুম, হুম, is really huge.
সো ফ্লিপকার্ট এবং স্ন্যাপডিলের পিছনে দেখি যে বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। সো বিলিয়ন ডলার টাকা কই পাবো? এবং সো আমি বললাম বিলিয়ন ডলার টাকা তো পাওয়া যাবে না। সো বিলিয়ন ডলার কেন লাগে? মেইনলি লাগে হলো গিয়ে এই ফোন টোন এগুলাতে মানুষজন ডিসকাউন্ট দেয়। 10,000 টাকার ফোন 9,000 টাকায় বিক্রি করতেছে। হ্যাঁ, ইউনিটি লস করতেছে এবং অত্যাধিক কম্পিটিশন। সো আমি বললাম যে লস টস করা যাবে না এবং এটা কোনো কাস্টমার লয়্যালটি নাই। সো কি জিনিসে কাস্টমার লয়্যালটি আছে? গ্রোসারিতে আছে। আচ্ছা, সেকেন্ড থট কি? আমরা যদি বাংলাদেশে শুরু করি, কোনো না কোনো দিন তো অ্যামাজন কিংবা আলিবাবা দেশে আসবে এবং আলিবাবা ইভেন্চুয়ালি আসছে আপনার দারাজ, হ্যাঁ? সো যখন তারা আসবে তাদের তো গ্লোবাল সাপ্লাই চেইন। তারা ফোন দিয়ে অ্যাপেলের কাছ থেকে অ্যাপেলের ডিলারশিপ নিয়ে নিবে। তারা চাইনিজ ডিলারশিপ সব তাদের সাথে কানেক্টেড, হ্যাঁ? তখন ওই কম্পিটিশনে আমরা টিকবো কিভাবে? সো আমাদের হলো কি যে আমরা যদি লোকাল জিনিসপত্র নিয়ে আমরা কাজ করি, we will be able to survive that competition. এবং থার্ড হলো গিয়ে যে আমরা যদি ফোন ডেলিভারি দিয়ে শুরু করি, আমরা কখনোই হয়তো মাছ ডেলিভারি করতে পারবো না। কিন্তু আমরা যদি একটা মাছ ডেলিভারি সিস্টেম দিয়ে শুরু করি, দেন আমরা যে কোনো সময় ফোন ডেলিভারি করতে পারবো। সো দ্যাট ওয়াজ এ ভেরি থটফুল ডিসিশন। ও টিমটা সো শুরু করলাম যে গ্রোসারি ডেলিভারি ছবি দিয়ে দেখি কি হয়। সো এই হলো গিয়ে চাল ডালের শুরু।